17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে লন্ডনের সংলাপে প্রধান উপদেষ্টা। ঐক্যমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। দেশে আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা। 24 ঘন্টা 107 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 10। মহামারীর সংখ্যা নেই বলছেন স্বাস্থ্য বিশ্লেষক, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ। আনন্দের সমুদ্র স্নান পরিণত হচ্ছে বিষাদে। সৈকতে গোসলে নেমে 10 বছরের 60 জনের মৃত্যু। পর্যটকের নিরাপত্তায় পর্যাপ্ত লাইফগার্ড কর্মী ও উদ্ধার সরঞ্জাম না থাকার অভিযোগ। এবং সারা দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ বাইরে বের হওয়া মানুষ। রবিবারের পর ভারী বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমার পূর্বাভাস। দেখছেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। ঐক্যমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হওয়া সংলাপে উঠে আসে সংস্কার, বিচার, নির্বাচন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গ। এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত দেশের তরুণরা নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ আগামী মাসেই উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. After 17 years, you are having first time a real election. So that excitement we want to use and create what we call a new Bangladesh. It's not just voting for routine voting for electing a new government. Ultimate aim is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। বিচার কার্যক্রম নির্বাচিত সরকারের সময়ও চলতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচারের দায়িত্ব জনগণই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. Until the trial is over, that's all. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. Let me ask you about relations with India. ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশটির সঙ্গে কোনো সমস্যায় জড়াতে চায় না অন্তর্বর্তী সরকার। তবে ভারতীয় কিছু গণমাধ্যমের মিথ্যা খবরে সুসম্পর্কের প্রক্রিয়া জটিল হয়ে যাচ্ছে। We want to build the best of relationship with India. It's our neighbor. We don't want to have any kind of basic problem with them. But somehow things go wrong every time because of all the fake news is coming from the Indian press. রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষোভের বিস্ফোরণের আগেই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান ডক্টর ইউনূস। When they are going to go back, what is their future? হাসান ওয়ালি, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। বুধবার স্থানীয় সময় সকালে লন্ডনের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দারিদ্র্য বিমোচনের সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে
আলোচনা হয়। এ সকল বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আলোচনাও উঠে আসে বৈঠকে। এ সময় অধ্যাপক ইউনুস বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য মোকাবেলা সম্ভব। পরে এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা ইস্যু ও পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা নিয়েও আলোচনা হয় যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন, মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট সমাধানে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের অবসান হবে বলেও মনে করেন তারা। তবে এক্ষেত্রে দুই পক্ষকেই অনড় অবস্থানে না থেকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসার পরামর্শ বিশ্লেষকদের। আফজাল হোসেনের রিপোর্ট। সংস্কার ও জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই দেশের রাজনীতির পরিবেশ ঘোলাটে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলে ভোটের কথা জানানো হলেও অস্থিরতা খানিকটা কমে যায়, যদিও এবছরের ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে অনড় বিএনপি। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় এপ্রিল। তবে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল সরকারের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস ও তারেক রহমানের। দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি এখন লন্ডনের এই বৈঠকের দিকে। সম্ভবত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই সনদ, নির্বাচনের তারিখ নিয়ে সরকার ও বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি কমে আসবে এই বৈঠকে। এতদিন মানে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সময়সীমা নিয়ে যে ধরনের একটা অনিশ্চয়তা ছিল, আমি মনে করি যে দুই পক্ষই একটা সহনীয় জায়গায় আসবে। এটা একটা আইস ব্রেকিং, একটা বড় ধরনের আইস ব্রেকিং হবে আর কি। সেই ক্ষেত্রে এখন ডক্টর ইউনুসকে আগায় আসতে হবে, তাতে করে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি আশাবাদী দেখতেছি। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে তা নির্ভর করছে সরকার ও বিএনপির ছাড় দেওয়ার মানসিকতার উপর। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। যে যত সুন্দরভাবে কম্প্রোমাইজ করতে পারবে, ওই দেশটা, ওই সরকারটা তত ভালো চলবে। সুতরাং কম্প্রোমাইজ মিনস তো তার পজিশন থেকে অ্যাডামেন্ট না হয়ে ছাড় দেওয়া। কিছু ছাড় দিলে সমস্যার সমাধান হবে। তবে লন্ডনে যে সবকিছুর ফয়সালা হয়ে যাবে এমনটি মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, কেননা দেশের অন্য দলগুলোর সঙ্গেও সমঝোতা বা আলোচনার দরকার পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে বুধবার বিকেল 5টা পর্যন্ত 24 ঘন্টায় 107 জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 10 জনের শরীরে। এই নিয়ে চলতি মাসে শনাক্তের সংখ্যা দাঁড়ালো 64 জনে। করোনার নতুন ধরনের সংক্রমণের হার বেশি হলেও বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞের। মনির হোসাইনের রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। বিশ্বের অন্যান্য দেশের মতো এক অবর্ণনীয় সময় পার করে বাংলাদেশ। যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে 2023 সালে। সে বছর 37 জন মারা গেলেও পরের বছর মারা যায়নি কেউই। মানুষও ফেরে স্বাভাবিক জীবনে। সম্প্রতি করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন, মে মাসে সে সংখ্যা দাঁড়ায় 86 জনে। আর চলতি মাসের প্রথম 11 দিনেই আক্রান্তের সংখ্যা 64, মারা গেছেন একজন। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাঝে মাঝে কিন্তু কোভিডের এরকম নতুন উপধরন আসলে এটা বাড়ে কাজে, এবং এটা এখন আমরা বলা যাবে না যে কোনো
মৌসুমি বৈশিষ্ট্য আছে। মহামারী আকারে যাওয়ার আমরা কোনো আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যত সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এই ভাইরাসটার পরিবর্তন করার ক্ষমতাটা ততটা কমে যাবে। সরকারকে আমরা বলবো যে এই সমস্ত তথ্যগুলো মানুষকে জানানো এবং যারা এই বিষয়ে কাজ করছেন তারা যেন সরাসরি গণমাধ্যমে কথা বলেন। করোনা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। এর মধ্যেই বুধবার সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, টিকার কার্যক্রম চালু আছে, সংকট নেই করোনা পরীক্ষার কিটেরও। এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে এবং মানুষ সতর্ক হচ্ছে, কাজে পরীক্ষা করার যে সুযোগগুলো সেগুলো আবার নতুন করে চালু করা দরকার। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায় সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলোর অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন 288 জন, যার মধ্যে বরিশাল বিভাগেই 261 জন রোগী। এর মধ্যে 202 জন বরগুনা জেলার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত এসব রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগের 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 38 জন। এই পর্যন্ত দেশে মোট রোগীর সংখ্যা হয়েছে 5303 জন। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের 75% ঢাকার বাইরের। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে কাটানো সুখ স্মৃতি নিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেন, বাস ও লঞ্চে স্বস্তি থাকার কথা জানিয়েছেন তারা। সহকর্মী শাহিন আলমকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পেছনে ফেলে আসা প্রিয় মুখের স্মৃতি, মা বাবা কিংবা ভাই বোনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত। ঈদ উদযাপন শেষে সুখ স্মৃতি নিয়েই আবারও কর্মব্যস্ত নগরীতে পা রাখা। বুধবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে বিভিন্ন গন্তব্যের ট্রেন। ছুটি শেষ পর্যায়ে হওয়ায় ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে চলে আসেন রাজধানীতে। চাপ যেন না হয় এই জন্য দ্রুত চলে আসলাম ঢাকায়। আনন্দ খুব সুন্দর হয়েছে। এছাড়া যারা ঈদের আগে টিকিট পাননি কিংবা নানা ব্যস্ততায় বাড়ি যেতে পারেননি তারাও ভিড় করেন স্টেশনে। ঈদের আগে ট্রেনের টিকিট পাইনি তো তাই যেতে পারিনি, এখন পেয়েছি তাই যাচ্ছি। খালামুনির বাসায় যাচ্ছি। ঈদ যাত্রায় দেখেছিলাম সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও একের পর এক ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা বিভিন্ন রুটের লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে স্বস্তির যাত্রায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। যাত্রী কিছুটা কম ছিল, কারণ একদম অফিস খোলার ডেটটা এখনো হয়নি। ছুটি তো অনেকে 10 দিন 8 দিন, এই জন্য বর্তমানে চাপটা কম আছে। এছাড়া সড়ক পথেও যানজট না থাকায় ঝামেলাহীনভাবেই রাজধানীতে ফিরেছেন মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। খুশির রং লেগেছে শিশুদের মনেও। সাগরের ঢেউ আছড়ে পড়ছে তীরে, ঢেউয়ের তালে নিজেদের ভাসিয়ে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। কক্সবাজারের বিভিন্ন সৈকত পয়েন্ট এখন পর্যটকদের দখলে। ঈদের টানা ছুটি উপভোগে পরিবার নিয়ে সৈকতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দী করতে ব্যস্ত অনেকেই। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিটা ভালো লাগতেছে দেখতে। সারা বছরের যে ক্লান্তি এটা দূরীভূত করে ফেলে আমরা এখানে এসে। কানায় কানায় পূর্ণ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমিতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে বগুড়ার মহস্থানগড়ে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে যান অনেকে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। প্রথমে গেলাম বিহল্লা লক্ষিন্দারের বাসরগড়, ওখান থেকে আসলাম এই মহস্থানগড় জাদুঘরে। রাজার আমলের যে প্রত্নতত্ত্ব
ভাস্কর্য, মূর্তি ইত্যাদি আর কি, আরো অনেক কিছু আছে দেখার মতো। শুধু বড়রাই নয়, উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মায়ের হাত ধরে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় যায় শিশুরা। বাঘ, ভাল্লুক, বানর সহ নানা প্রজাতির পশু পাখি দেখে উচ্ছ্বসিত তারা। তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে শিশুরা। ছুটি পায় না, তার জন্য গরমের মধ্যে আসি। সন্তানের আনন্দ দেখে পরিতৃপ্ত বাবা মায়েরাও। ফাহরি ফারজানা, সময় সংবাদ। সিরাজগঞ্জ রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ফিরে যাচ্ছেন বিনা দর্শনেই। হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। জড়িতদের ধরতে মাঠে রয়েছে পুলিশ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গত 8 জুন বিকেলে সিরাজগঞ্জে এক দর্শনার্থীর সঙ্গে পার্কিংয়ে মোটরসাইকেলের টোকেন দেয়াকে কেন্দ্র করে রবীন্দ্র কাচারিবাড়ির নিরাপত্তা কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভ মিছিলটি রবীন্দ্র কাচারিবাড়ির মধ্যে ঢুকে হামলা ও ভাঙচুর চলায়। এ সময় কেয়ারটেকার সিরাজুল ইসলামকে মারধর করে তারা। এ ঘটনার পরই কাচারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। এতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ফিরে যেতে হচ্ছে। সিরাজগঞ্জ থেকে একটু দূরে ওইখান থেকে আসছি, কিন্তু এসে দেখি গেটটা বন্ধ। আসার আগে ওয়েবসাইট চেক করেছি, তারপরে গেছি, সেখানেও কোনো নোটিশ ছিল না। ওয়েবসাইটে যদি দিয়ে দিত, আমি সকালে চেক করে আসছি, তাহলে আর হয়রানি হতো না। হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বর্তমানে কাছারিবাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আর জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাস্টোডিয়ান সাহেব উনি মামলা করেছেন এবং মামলা পরবর্তী ব্যবস্থা আমাদের থানা পুলিশ ওনারা ব্যবস্থা নেবেন। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী 5 কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দফতরগুলোর সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক সভায় কথা বলেন তিনি। জুলাইয়ের পরে যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে, নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে, এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা শুধুমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ নগরবাসী। আবহাওয়াবিদ বলছেন এমন তাপপ্রবাহ থাকবে আরও 2 দিন। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। রবিবারের পর ভারী বৃষ্টিপাত শুরু হবে বা হলে কমবে তাপমাত্রা। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে দিন, তবে প্রচণ্ড গরমে বাইরে বের হওয়া কঠিন। গরমে অতিষ্ঠ নগরবাসী। ঈদের ছুটিতে রাজধানী এখনো ফাঁকা, তবে জীবিকার তাগিদে যাদের রাস্তায় বের হতে হয় তাদের এ গরমে সীমাহীন কষ্ট। তাই গাছের ছায়ায় দাঁড়িয়ে কেউ বা পথের ধারে শরবতের স্বাদ নিয়ে এ গরমে একটু স্বস্তি খোঁজেন। প্রচুর গরম, গরমে গাড়ি চালানো খুব কষ্ট। গরমের জন্য তো থাকা যায় না, কষ্ট করে চালাচ্ছি। এদিকে ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে গরমে বিপাকে পড়েন অনেকে। শিশুদের অসুস্থতার কথা ভেবে না ঘুরেই বাড়ি ফিরে যান কেউ কেউ। বাচ্চাদের নিয়ে আসছিলাম ঘুরতে, গরমে এখন অতিষ্ঠ। বাচ্চাদের নিয়ে আসলে অনেক ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে বাচ্চা মানুষ তো এটা সহ্য করবে না, আমরা বড়রাই করতে পারছি না। ঘুরতে আসছি কিন্তু গরমের জন্য পিপাসা লাগতেছে, কষ্ট হচ্ছে। আবহাওয়াবিদ জানান সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো 2 দিন থাকবে তাপপ্রবাহ। বর্ষাকালে যে বৃষ্টি হওয়া দরকার টানা ওই রকম বৃষ্টি নেই। এখন অনেক জায়গায় হয়তো একবার বা 2বার বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ওইভাবে তাপমাত্রা কমবে না। এটা আসার জন্য আমরা আরো 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে এবং ইতিমধ্যে কিছুটা মৌসুমী সক্রিয়
তা পেয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন এবং সিলেট ডিভিশনে। আগামী কয়েকদিন দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 15 জুনের পর থেকে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আগের বছরের তুলনায় এবারের ঈদে পশু কোরবানির পরিমাণ কমেছে 13 লাখ। এর পেছনে রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতির প্রভাব দেখছেন ব্যবসায়ীরা। কম কোরবানির কারণে পূরণ হয়নি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পশু কোরবানি হয়েছে 91 লাখের কিছু বেশি। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পশু কোরবানি শুধু ধর্মীয় নয়, এর সঙ্গে জড়িত অর্থনৈতিক বিষয়ও। দেশে চামড়ার যোগানের 60% আসে কোরবানি থেকে, যা চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন ও রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এবারের ঈদে গত বছরের তুলনায় কম পশু কোরবানি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে দেশে মোট 91,36,734টি পশু কোরবানি হয়েছে, যা গেল বছর ছিল 1,08,918টি, যার প্রভাব পড়েছে চামড়া সংগ্রহে। যতটুকু খোঁজখবর নিয়েছি সেখানে আমরা দেখেছি প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। সেই ক্ষেত্রে যে হয়তো 80 থেকে 85 লক্ষ পিস আমরা এবছর সংগ্রহ করব। পশু কোরবানি কম হওয়ার পিছনে অবিকৃত পশুর কথা তুলে ধরেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংস্থাটি হিসাব করে দেখেছে এবছর 33,10,000-এর মতো কোরবানির পশু অবিকৃত ছিল। মূল্যস্ফীতি ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে কোরবানিতে। 24-এর চিত্র 25-এর চিত্র এক না। লোকগুলো দেশে নাই এবং উপরন্ত ঘাপটি মেরে আছে। যারা 5টা গরু দেওয়ার কথা সে একটা দিছে। এবারের ঈদুল আজহায় সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে, আর বরাবরের মতোই সবচেয়ে বেশি পশু কোরবানি হয় ঢাকায়। এরপরেই আছে চট্টগ্রাম বিভাগ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে বাজেটে কমছে নানা খাতে কর সুবিধা। এতে হ্রাস পাবে স্থানীয় শিল্প সুরক্ষা। সক্ষমতা না বাড়িয়ে বাজেটে এমন প্রস্তাবের সমালোচনা ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। তাদের শঙ্কা, এই পদক্ষেপ শিল্পগুলোকে দুর্বল করবে, কমে যাবে কর্মসংস্থান, বাড়বে বেকার জনগোষ্ঠী। সক্ষমতা বাড়াতে কর আহরণের সুশাসন বৃদ্ধির তাগিদ। ফরহাদুর রহমানের রিপোর্ট। এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্যে বিভিন্ন সুযোগ হারাবে বাংলাদেশ। পাশাপাশি নিজস্ব শিল্প সুরক্ষায় যে আগ্রাসী শুল্ক আরোপ করা আছে তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনতে হবে। এর অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে 5% পণ্যে আমদানি শুল্ক কমানোর ঘোষণা এসেছে। এছাড়াও বিভিন্ন খাতে করা হয়েছে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব। বাজেটে এমন উদ্যোগের বিপরীতে উদ্বিগ্ন স্থানীয় উৎপাদকরা। তাদের দাবি, শুল্ক সুবিধা তুলে দিলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় চাপে পড়তে পারে দেশীয় শিল্প খাত। মেশিন তৈরি করব, ওটা যদি আমার 30 থেকে 40% ভ্যাট ট্যাক্স দিতে লাগে, তা আমি তো অন্য দেশের সাথে কম্পিটিশন করতে পারবো না। অথচ সেম মেশিন আপনি যদি বাইরের থেকে নিয়ে আসেন 2% ট্যাক্স দিয়ে আপনি আনতেছেন, আর এই মেশিন যদি আমি তৈরি করি আমাদের 30% ট্যাক্স দিতে লাগতেছে, তা আমার তো কস্টিং আসবে না। চায়নাতে যিনি যে একটা জিনিস যখন প্রডিউস করছেন তার যদি র ম্যাটেরিয়ালের উপরে যদি ট্যাক্স না থাকে, তার ইনপুটের উপরে যদি ট্যাক্স না থাকে, তাহলে আপনার তার উৎপাদন খরচ আমার থেকে কম হবে। কিন্তু আমার যদি উৎপাদন খরচ যদি আমার উপকরণের উপরে বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে আমাদের খরচ কমানোর কোনো সম্ভাবনা থাকছে না। এই পার্সপেক্টিভে আমি মনে করি যে স্থানীয় শিল্পের যে উপরে যেই প্রোটেকশনটা দেওয়া হয় সেটা সরিয়ে নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে উৎপাদিত হয় এমন বিদেশি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাবে এই সংশ্লিষ্ট শিল্প প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কর অবকাশ সুবিধা না বাড়ানো ও শুল্ক হ্রাসে স্থানীয় শিল্পের সুরক্ষা কমছে বলে মনে করছেন তারা। আমার মূল লক্ষ্য থাকবে বা উচিত হচ্ছে আমার দেশি শিল্পকে সুরক্ষা দেওয়া। কারণ আমার দেশি বিনিয়োগ যদি না হয়, দেশে যদি উৎপাদন না হয়, দেশের মানুষ যদি কর্মসৃজন না হয়, বেসরকারি খাত যদি বসে যায়, হয়ে যায়, তাহলে আমি ওই অন্য কোনো কিছু আর পাবো না। আগের সরকারের ধারাবাহিকতায় এলডিসি উত্তরণে নেয়া পদক্ষেপগুলো বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় স্থানীয় শিল্পগুলো যথেষ্ট প্রস্তুত কিনা সেই প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের মাঝে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর কাছাকাছি ভাটিতে থাকা কনস্ট্রাকশন ইয়ার্ড, রক্ষা বাঁধ সহ
আশেপাশের এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী এবং কোস্ট গার্ডের সহযোগিতা নেওয়া হবে। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে এসে একথা জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। ঈদের দিন গত 7 জুন তীব্র স্রোতে ধসে পড়ে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 250 মিটার অংশ। ইতিমধ্যে ধসে যাওয়া অংশের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার ওই স্থান পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পদ্মা সেতুর কাছাকাছি ভাটিতে থাকা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ আশপাশের এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। ডিজাইন লাগবে, এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা সরকারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করব। আর সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা নেওয়া হবে। ড্রেজারগুলোকে দখল নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে এই অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। পদ্মা সেতুর আশপাশে জেগে ওঠা চর খনন করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান 2 উপদেষ্টা। সময় সংবাদ, শরীয়তপুর। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা বেড়েছে। রফতানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বাগান মালিকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ায় ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বেনিয়ামিনের তথ্য এবং ছবিতে রিপোর্ট। স্বাদ, মিষ্টতা আর অনন্য সুঘ্রাণের কারণে সুখ্যাতি পেয়েছে মেহেরপুরের হিমসাগর আম। কয়েক বছর ধরেই দেশ পেরিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ নানা দেশে রপ্তানি হচ্ছে এ জেলার আম। চলতি বছরের 27 মে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল হিমসাগর আম। গ্লোবাল গ্যাপের সনদপত্র পাওয়ায় আন্তর্জাতিকভাবে আম রপ্তানিতে বিড়ম্বনা কমবে বলে মনে করছেন আম চাষিরা। জিআই পণ্য হিসাবে এখন মানুষ সবাই জানতে পেরেছে এটা মেহেরপুরের হিমসাগর আম। আমরা এখন সেই অনুপাতে আমরা বেশি দামে এখন বিক্রয় করতে পারছি। মেহেরপুরের হিমসাগর আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, তখন আমাদের ব্যবসায়ীদের জন্য অনেকটা ভালো এবং খুব লাভবান হব। আমরা ফার্মাররা আরও নতুন নতুন বাগান তৈরি করবে এবং হিমসাগর আমটা আমরা আমাদের দেশের সাথে বিদেশে যে রপ্তানিটা হচ্ছিল সেটার পরিমাণটা আমরা সামনের দিনে আরও বাড়াতে পারবো। হিমসাগর আম ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের বাজারেও এর কদর বাড়বে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। যখন কোনো একটা পণ্য জিআই তালিকাভুক্ত হয় তখন এটার পরিচিতি, সুনাম ছড়িয়ে যায়, তখন কি হবে, এর চাহিদাটা বেড়ে যাবে, মার্কেট প্রাইসও বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। জেলায় 2366 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে হিমসাগর আমের বাগান 1650 হেক্টর জমিতে। সময় সংবাদ, মেহেরপুর। চলতি মৌসুমে বিরূপ আবহাওয়ার কারণে এবার তুলনামূলক ফলন কম হয়েছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। যে পরিমাণ আম উৎপাদন হয়েছে তাতে খরচ ওঠানো নিয়ে শঙ্কায় চাষিরা। তার উপর আমের মন 40 কেজির পরিবর্তে 52 থেকে 54 কেজি নির্ধারণ করেছেন আড়তদাররা। প্রশাসনকে বারবার অভিযোগ দিলেও এর সুরাহা মিলছে না বলে অভিযোগ চাষিদের। তবে ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস প্রশাসন ও কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য এবং ছবিতে থাকছে রিপোর্ট। ভরা মৌসুমে পরিপক্ক আমের সয়লাভ আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কানসাট, রহনপুর, ভোলাহাট সহ বিভিন্ন হাটগুলো। তবে 40 কেজিতে 1 মণ হলেও এখানে হিসাবটা অন্যরকম। চাষিদের অভিযোগ, আড়তদার ও ব্যবসায়ীরা সিন্ডিকেটে 52 থেকে 54 কেজিতে 1 মণ ধরা হয় আমের। কৃষকরা মণ প্রতি 14 কেজি বেশি দিতে না চাইলে তাদের সঙ্গে অসৎ আচরণ করা হয়। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আড়তদাররা। কেজিতে আম বিক্রি করলে, কিনলে সবারই সুবিধা হবে। 45 কেজি দিতে রাজি আছে, কিন্তু আর এক্সেস হলে সেটা আসলে কৃষকের জন্য একটা
বোঝা হয়ে যাচ্ছে এবং কৃষকের একটা লস চলে যাচ্ছে। এদিকে প্রতিমনে অতিরিক্ত 12 থেকে 14 কেজি নেওয়া অযৌক্তিক উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস কৃষি বিভাগ ও প্রশাসনের। আমি এটাকে ফোর্সলি হয়তো করতে পারি, এটাই দিতে হবে, সেটা আসলে আমাদের পক্ষে করাটা কঠিন। এজন্য আমাদের প্রশাসনের সহযোগিতা লাগবে। বাজারের যে পরিস্থিতি, সেখানে যদি কেউ অসাধুভাবে সিন্ডিকেট করে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। গত কয়েক বছর ধরে চলা এই অনিয়ম যেন দেখার কেউ নেই। বাধ্য হয়ে অন্তত 500 কোটি টাকার আম অতিরিক্ত দিতে হচ্ছে আড়তদারদের কাছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বারবারই ঘটছে দুর্ঘটনা। অনেক সময় মৃত্যুও ঘটছে পর্যটকদের। গেল 10 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 60 জনের। তারপরও সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী ও উদ্ধার সরঞ্জাম। প্রচারণা না থাকায় অনেকেই জানেন না সমুদ্র স্নানে লাল হলুদ পতাকার নির্দেশনা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের টানা ছুটিতে ভ্রমণে এসে সমুদ্র স্নান করছেন লাখো পর্যটক, যার মধ্যে শুধুমাত্র সুগন্ধা পয়েন্টে সমুদ্র স্নান করছে 50,000 পর্যটক। কিন্তু তাদের নিরাপত্তায় এই পয়েন্টে নিয়োজিত রয়েছে মাত্র 4 জন লাইফগার্ড কর্মী। তাদের কাছে নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও। 20 থেকে 30,000 মানুষ যদি পানিতেই থাকে, 10 থেকে 20 জন লাইফগার্ড তো শুধু এখানে সুগন্ধা পয়েন্টের জন্যই লাগে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা অতটুকু কভার দেওয়ার চেষ্টা করতেছি। কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্টে রয়েছে 3টি লাইফগার্ড টাওয়ার, যেখানে প্রতিটি পয়েন্টে নিয়োজিত মাত্র 4 জন করে লাইফগার্ড কর্মী। কিন্তু মাদ্রাসা, শৈবাল, সিগাল, ডিভাইন ও কলাতলি পয়েন্টে পর্যটকরা সমুদ্র স্নানে নামলেও নেই লাইফগার্ড সেবা, যার কারণে এসব পয়েন্টে বাড়ছে দুর্ঘটনা। আমরা সঠিকটা জানি না, যার কারণে আমরা নেমে যাই গোসল করতে। মাইকিং এর মাধ্যমে বা ব্যানার ফেস্টুনের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো সমুদ্রের যে বিপদ আপদের বিষয়গুলো, আমাদের জন্য একটু সুবিধা হতো। সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, যেহেতু এখানে লাইফগার্ড মাত্র 4টা করে আছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফগার্ড সেবা চলছে দাতা সংস্থার অর্থায়নে, যেখানে 27 জন লাইফগার্ড কর্মী 2 শিফটে 12 জন করে দায়িত্ব পালন করছে 3টি পয়েন্টে। তাদের দাবি, পর্যাপ্ত কর্মী বা উদ্ধার সরঞ্জাম না থাকায় নিরাপত্তা দিতে বিপাকে পড়তে হয় তাদের। লাইফগার্ড সর্বোচ্চ 2 জন বা 3 জনকে হয়তো পানিতে ক্যারি করার হয়তো এবিলিটি রাখে, একসাথে 10 জন বা 5 জন ক্যারি করার মতো সমর্থ থাকে না। 100 থেকে 150 লাইফগার্ড, একদম প্রশিক্ষিত লাইফগার্ড থাকা দরকার এবং অন্তত 5টি থেকে 10টি পয়েন্টে। পর্যটন ব্যবসায়ীদের দাবি, পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় অবশ্যই প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। টুরিস্টের জন্য যে নিরাপত্তার বলয় তৈরি করার জন্য ওনারা কখনো কোনো কমিটি করে নাই, রাজনৈতিক বলয় মুক্ত আছে। আমরা আশা করতেছি যে অন্তত পক্ষে তারা হলো যে লাইফগার্ড প্রয়োজন সরকারিভাবে নিয়োগ দেবে বলে আমাদের জোর দাবি আছে। পদক্ষেপ নিলে পর্যটকরাও নিরাপদ থাকবে, পর্যটন স্পট নিরাপদ থাকবে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক ও টেকনাফ সৈকতেও লাইফগার্ড সেবা প্রয়োজন বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। ঈদের ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির দিনে লাখো পর্যটক ছুটে আসে সৈকত শহর কক্সবাজারে। এসেই তারা নেমে পড়েন সমুদ্র স্নানে। কিন্তু সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী কিংবা উদ্ধার সরঞ্জাম। তাই দ্রুত পর্যটকদের নিরাপত্তায় উদ্ধার সরঞ্জাম কিংবা লাইফগার্ড কর্মী বাড়ানোর দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খুলনা বিশ্বসাহিত্য হাসপাতালে ডায়ালিসিস মেশিন বিকল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কিডনি রোগীরা। হাসপাতালটিতে স্থাপিত 28টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 15টি দীর্ঘদিন ধরে বিকল। এছাড়া ক্যাথল্যাব মেশিন নষ্ট থাকায় বন্ধ এনজিওগ্রাম ও হার্টের রিং পরানো। এদিকে কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিয়েও মিলছে না সমাধান। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সচলের রিপোর্ট। খুলনা বিশ্বসাহিত্য হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের চিত্র এটি। একসময় প্রতিটি শয্যায় রোগী থাকলেও এখন অর্ধেকের বেশি খালি। 2010 সালে 10 শয্যা নিয়ে খুলনায় প্রথম সরকারি পর্যায়ে এই ইউনিটের যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে 10টি ও 8টি ডায়ালাইসিস মেশিন যুক্ত করে 28 শয্যায় উন্নীত করা হয়, যা এ অঞ্চলের কিডনি আক্রান্ত রোগীদের আশার আলো দেখায়। তবে যান্ত্রিক ত্রুটি ও মেয়াদকাল শেষ হওয়ায় 1 বছরের বেশি সময় ধরে অকেজো অর্ধেক মেশিন। এখন চালু আছে মাত্র 13টি। ফলে ডায়ালাইসিস নির্ভর রোগীরা পড়ছেন সংকটে। সকালে আসে 9টা-10টা বসে থাকা লাগে, কোনদিন হবে না, আমাদের দৌড়ে চলে যায় অন্য আরেক জায়গায়। সিরিয়াল দিয়েছি আরও 1 মাস আগে, এখনও 86 জন
সিরিয়াস রিজনের পরে আমরা পাবো। কিছু মানুষের সাময়িক সমস্যা হচ্ছে। গত অর্থ বছরেও 30টা ডায়ালাইসিস মেশিনের জন্য আবেদন জানিয়েছিলাম। মেশিন পাওয়ার সাপেক্ষে এই কষ্ট খুব দ্রুত কমে যাবে। শুধু ডায়ালাইসিস বিভাগ নয়, দীর্ঘ 6 মাস ধরে নষ্ট ক্যাথ ল্যাব মেশিন, বন্ধ এনজিওগ্রাম ও হার্টে রিং পরানো, যন্ত্র সংকটের পাশাপাশি রিয়েজেন্ট, ব্লাড লাইন সহ প্রয়োজনীয় মালামালের সরবরাহের ঘাটতিতে মাঝে মাঝেই থেমে যাচ্ছে প্যাথোলজির কিছু পরীক্ষা। এনজিওগ্রাম মেশিনটা বন্ধ থাকার কারণে আমাদের সাধারণ জনগণের অনেক কষ্ট হয়। প্রতি মাসে 15 দিন পর এসে চেক আপ করানো লাগতেছে, তারপরে ওষুধ করা লাগতেছে, হয়রানি হওয়া লাগতেছে। এনজিওগ্রামটা যদি এনে থাকতো তাহলে তো আমাকে উপকারী হতো। এদিকে কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিয়েও মিলছে না সমাধান। যে কোম্পানি এটি সরবরাহ করেছিল তাদেরকে আমরা লিখেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা 3 মাসের মধ্যে এটা ঠিক করে দিব, কিন্তু 6 মাস পার হয়ে গেল, কিন্তু অদ্যাবধি এই মেশিনটি এখনো পর্যন্ত সচল করতে আমরা পারিনি। তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, আশা করি এটি তাদের মাধ্যমে আমরা ঠিক করে আবার সার্ভিস দিতে পারবো মানুষকে। খুলনা বিশেষায়িত হাসপাতালে 2024 সালে ডায়ালাইসিসের সেশন চলেছে 13,876টি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। বাগেরহাটে এক ভবনে চলছে 2 আদালতের কার্যক্রম। এজলাস সংকট থাকায় ভাগাভাগি করে বিচার কাজ পরিচালনা করছেন বিচারকরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। এসব সংকট দ্রুত সমাধানের দাবি তাদের। আইন মন্ত্রণালয় বরাবর বিষয়টি অভিহিত করা হয়েছে বলে জানায় আদালত কর্তৃপক্ষ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রায় সব ক্ষেত্রেই, তবে বিচার বিভাগের অবকাঠামোগত পরিবর্তন নেই বাগেরহাট আদালতে। জেলা ও দায়রা জজ আদালতের জন্য নির্মিত 3 তলা একটি পুরনো ভবনে চলছে সব আদালতের বিচার কাজ। অবকাঠামোগত সংকটের কারণে বিচারকরা এজলাস ভাগাভাগি করে কাজ পরিচালনা করছেন। এতে মামলা নিষ্পত্তিতে পড়ছে প্রভাব। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা বিচার প্রার্থী, নারী শিশুদের বসার স্থান ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। জমি অধিগ্রহণের পর 10 বছর পার হলেও জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয়নি। অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেটের সামনে থাকতে হয়, কোনো বসার জন্য কোনো ডিসিপ্লিন নেই, গরম, অনেক লোকজন, দাঁড়ায় থাকতে অসুবিধা। এখানে এজলাসগুলো ছোট ছোট, এক একটা এজলাসে 2-3 কোর্ট হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনেক কোর্ট ইতিমধ্যে হচ্ছে। যে পরিমাণে আমাদের এজলাস এবং রুম প্রয়োজন, এখানে তার প্রায় অর্ধেক আছে। উচ্চপদস্থ টিম যারা এখানে পর্যবেক্ষণ করে গিয়েছেন এবং তা যে সত্যি জানা গেছে যে বাগেরহাটে অতি শীঘ্রই আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের কাজ শুরু হবে। অবকাঠামোগত সংকটের বিষয়টি আইন মন্ত্রণালয় বরাবর অবহিত করা হয়েছে বলে জানান আদালতের প্রশাসনিক কর্মকর্তা। বিচারের যে গতি সেটা একটু স্লো এবং পর্যাপ্ত সংখ্যক নিষ্পত্তি করা কষ্টদায়ক হয়ে গেছে। আর একই ভবনে থেকে জাজশিপ এবং ম্যাজিস্ট্রেসির কার্যক্রম পরিচালনা করা, এটা ও মানে অ্যাকোমোডেশনটা সেভাবে করা সম্ভব হচ্ছে না, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10,539টি এবং জেলা ও দায়রা জজ আদালতে 41,884টি মামলা চলমান। সময় সংবাদ, বাগেরহাট। 4 কিলোমিটার সড়কে ছোট বড় অসংখ্য খানাগন্ত। সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে যশোরের চৌগাছা উপজেলার পুরোপাড়া ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ। বৃষ্টিতে পানি জমে সড়ক পরিণত হয় মৃত্যু ফাঁদে। বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এলজিইডি। আবুল কালাম আজাদের ছবিতে জুয়েল মৃধার রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল। সামান্য বৃষ্টিতে সড়কে জমে যায় পানি, চলাচল হয়ে ওঠে আরও বিপজ্জনক। ভারী বৃষ্টিতে পরিণত হয় মৃত্যু ফাঁদে। এ চিত্র যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর থেকে পুরোপাড়া পর্যন্ত 4 কিলোমিটার সড়কের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না হওয়ায় এমন বেহাল দশা। চলাচলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, যানবাহন চালক সহ পথচারীরাও। মাঝখানে গত গাড়ি বাড়ি সব বেঁধে বেঁধে যাচ্ছে। গাড়ি চালাচ্ছে খুব কষ্ট করে এই রাস্তাটাই, মানে কোনো মেরামতি হচ্ছে না রাস্তা। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যদি এটা আমাদের দ্রুত ঠিক না হয় তাহলে আমরা বিশাল ভোগান্তিতে পড়ব। বিষয়টি অবগত করা হয়েছে ঊর্ধ্বতনদের। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি।
পিরিয়ডিক মেনটেন্যান্স থেকে আমরা এইটি বা বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা চেষ্টা করব রাস্তাটি সম্পূর্ণভাবে পাকাকরণ করে দেওয়ার। এলজিডির তথ্য মতে পুরোপাড়া ও পার্শ্ববর্তী এলাকার 2 লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়কটি ব্যবহার করে। সময় সংবাদ, যশোর। এদিকে খানাখন্দে ভরা পাবনা শহরের বেশিরভাগ সড়ক ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় মাঝারি বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, চলাচলে দুর্ভোগ সহ প্রায় ঘটে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। শিগগিরই সংস্কার শুরু হবে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সবুজ মোল্লার রিপোর্ট। সড়ক থেকে উঠে গেছে বিটুমিন আর খোয়া, সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। পাবনা শহরের বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। একটু বৃষ্টিতে সড়কে জমে যায় পানি, মাঝারি বা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে থাকে দীর্ঘক্ষণ। বৃষ্টি হইলে কিছু দেখা যায় না, রাস্তা তো ডুবে যায়। ড্রেন দিয়ে যদি পানি বাড়ায় তাহলে খুব সুন্দর হয়, কিন্তু ড্রেনটাই জাম। পাবনা পৌরসভা কি করে বুঝতে পারি না, এনারা দেখে কি দেখে না, এনাদের লোকজন আসলে কোথায়? পৌর কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ সড়কের সংস্কার প্রয়োজন। এস্টিমেট প্রস্তুত করা হয়েছে, টেন্ডারে চলে যাব, গিয়া হসপিটাল রোড এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও বেশ কিছু রোড আছে যেগুলো আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছে। পাবনা পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় রাস্তা রয়েছে 240 কিলোমিটার আর ড্রেন 119 কিলোমিটার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। অবকাঠামো, সড়ক, যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা রয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুৎ ও নিরাপত্তার সমস্যা। নানা সমস্যায় জর্জরিত রাজশাহী অঞ্চলের বিসিক শিল্পনগরী। এ কারণে উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বিসিক থেকে। কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে কাজ করছেন তারা। মওদুদ রানার রিপোর্ট। ছোট উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতেই জন্ম বিসিকের। যদিও রাজশাহীতে সে বাস্তবতা ভিন্ন। একাধিক প্লট নিয়ে শিল্পনগরীর অধিকাংশই দখল বড় বড় প্রতিষ্ঠানের। ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির নামে আমরা ওখানে যা দেখি তার ঠিক উল্টো, বরং ওখানে বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠছে। নগরীর ছোপুরায় অবস্থিত পুরাতন বিসিক শিল্পনগরীর ভাঙা সড়ক, ড্রেনগুলো বেহাল দশা, নেই প্রাচীর, প্রায় চুরি হয় বিদ্যুতের তার। অনেক কলকারখানা বন্ধ, দাম বাড়ায়, গ্যাস ঠিকমতো পায় না, পানির যে নিষ্কাশনগুলো হয় না, ড্রেনে সবসময় ময়লা আবর্জনা থাকে। এছাড়াও সিইটিপি না থাকা, অস্বাভাবিক দাম সহ নানা প্রতিবন্ধকতার কারণে 286টি প্লটের বিপরীতে বরাদ্দ হয়েছে মাত্র 45টি। নিজেরাই ব্যক্তিগতভাবে কম দামে অন্য কোনো জায়গায় জমি কিনে সেই জমি ডেভেলপ করে তারাই ওখানে ফ্যাক্টরি করতেছে। নওগাঁ বিসিকে শিল্প ইউনিট 53টি, কাগজে কলমে 50টি সচল দেখানো হলেও ভালোভাবে চালু রয়েছে 8 থেকে 10টি। সিরাজগঞ্জ বিসিকের প্রধান সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় পণ্য পরিবহনে ভোগান্তির শেষ নেই। বিসিকের কর্মকর্তা বলছেন অবকাঠামো সহ সব রকম সংকট নিরসনে কাজ করছেন তারা। সর্বোপরি উত্তরবঙ্গ সহ দেশের অর্থনীতিতে একটা বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি। পর্যায়ক্রমে রাজশাহী বিভাগের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সব সমস্যা সমাধানের আশ্বাস বিসিকের ঊর্ধ্বতনদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ আইরিনায়াত। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি শেষে ভিড় এড়াতে অনেকে আগে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। আমরা আছি সদরঘাটের লঞ্চ টার্মিনালে। আমরা দেখেছি যে এখানে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সবকটি লঞ্চ কিন্তু সকাল থেকে একে একে এসে এই ঘাটে ভিড়ছেন এবং আসলে তারা যথাসময়ে এসে পৌঁছাচ্ছেন বলে এখানকার যাত্রীরা বলছেন। এখানকার যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শুক্রবার এবং শনিবার ছুটি যখন শেষ হবে তখন আসলে পুরোপুরি ভিড় বেশি হবে। এই জন্য অনেকেই কিন্তু 2-1 দিন আগে আসলে
আসলে রাজধানীতে ফিরছেন। এখানকার যাত্রীরা যেটি বলছেন যে এইবারের ঈদ যাত্রা এবং ঈদ ফেরত যাত্রা দুটিই অনেকটা স্বস্তিদায়ক তারা বলছেন, এবং যাত্রীদের মধ্যে কোনো ক্ষোভ আমরা দেখতে পাইনি। তারা যেটি বলছে যে তুলনামূলকভাবে যে অন্যান্য রেগুলার সময় আসলে লঞ্চে তারা যে ভাড়া দিয়ে থাকেন আসলে ওই ভাড়াতে তারা আসতে পেরেছেন। অতিরিক্ত ভাড়া বা কোনো বিষয়ের সেইভাবে অভিযোগ আমরা যাত্রীদের মধ্যে থেকে পাই নাই। এক কথায় যদি বলা যায় এবারের ঈদ ফেরতের যে যাত্রা সেটি যাত্রীদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক। আপনাদেরকে জানিয়ে রাখি এই সদরঘাটের এই লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসলে মানুষরা তারা আসেন, এবং এখানে সকাল থেকে যে কটি লঞ্চ এসেছে আমরা যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে লঞ্চগুলো কিন্তু যথা সময় এসেই কিন্তু আসলে এই ঘাটে এসে পৌঁছেছে, এবং যাত্রীদের সেই ধরনের আসলে চাপ না থাকায় তারা অনেকটা স্বস্তিতে এসে পৌঁছেছেন। তবে যে বলা যায় আজকে যে পরিস্থিতি সেটি আগামীকাল এবং আগামী পরশু দিন এই চাপটি 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে বলে আসলে বুঝাই যাচ্ছে, এবং আজকে যে জার্নিটি হয়েছে সেটি অনেকটাই তাদের কাছে স্বস্তিদায়ক। এবারের এই ঈদে কিন্তু একটি লম্বা ছুটি আসলে পেয়েছেন যারা কর্মজীবী মানুষরা। সেই লম্বা ছুটিতে আমরা দেখেছি যে অনেকেই আগে তারা এই ছুটিতে তারা নিজের নিড়ে পৌঁছেছেন, এবং আমরা আজকে এমনও পরিস্থিতি খেয়াল করছি যে অনেকেই কিন্তু আবার যারা আসছেন পাশাপাশি অনেকেই কিন্তু আবার বাড়িতেও যাচ্ছেন। তো যদি সব মিলে বলা যায় যে যাওয়া এবং আসা ঈদের এই ফেরত যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষের ঢাকায় ফেরার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলম। চুয়াডাঙ্গায় বিসিআইসি এবং বিএডিসির সার ডিলারদের গুদাম এবং বিক্রয় কেন্দ্র নির্দিষ্ট ইউনিয়নে হলেও কার্যক্রম চালান পৌর এলাকায়। বেশিরভাগ সার ডিলার নিয়ম না মেনে তাদের ইচ্ছে মতো বিক্রি করেন সার। এতে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা। তবে তদন্তের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের। মাহফুজ মামুনের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। নিজ ইউনিয়নে সার না পেয়ে বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে পৌর শহর থেকে কিনতে হচ্ছে। এতে কৃষকদের খরচ বেশি পড়ার পাশাপাশি বাড়ছে ভোগান্তি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার 15টি ইউনিয়নে 30টি ও পৌর এলাকায় 2টি প্রতিষ্ঠান বিএডিসির সার ডিলার পেয়েছেন। তবে ইউনিয়ন পর্যায়ের এসব ডিলাররা নির্দিষ্ট স্থানে সার বিক্রি না করে পৌর এলাকায় করে থাকেন। এতে ইউনিয়নে সার না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক। এই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। যারা ইউনিয়নের ডিলার আছে তারা ইউনিয়নের ডিলারের সার না দিয়ে পৌরসভার ভিতরে যাই ডিলাররা সব বিলাকে সার বিক্রি করে দেয়। আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। বস্তাপতি 200 কি 300 টাকা আমাদের কাছে বেশি নেই। 10 বস্তা সার নিলে আমার 500 টাকা লাগবে। গ্রামের এলাকায় হলে তাহলে দেখা যাচ্ছে যে ওই টাকাটা অত লাগলো না। তবে দ্রুত নির্ধারিত জায়গায় চলে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলাররা। সব মাল রাখার গোডাউন আমরা পাচ্ছি না, আমরা চেষ্টা করছি সামনের মাসের ভিতর পেয়ে যাব। এদিকে নির্ধারিত ইউনিয়ন থেকে সার বিক্রি না করলে আইনগত ব্যবস্থার পাশাপাশি ডিলারশিপ কেড়ে নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের। তাদেরকে জানিয়ে দিয়েছে তারা যেন খুব শীঘ্রই তাদের স্ব ইউনিয়নে চলে যায় এবং ওখানেই সার নামানো শুরু করে। নিজস্ব বাজারগুলোতে যদি তারা সার বীজ সরবরাহের জন্য তারা যদি গোডাউন না নেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সেক্ষেত্রে হয়তো তাদের ডিলারশিপ বাতিল হতে পারে। চলতি বছরের জুন মাসে আলমডাঙ্গা উপজেলায় বিএডিসি ও বিসিআইসির 48 জন ডিলারের মাঝে 4 রকমের রাসায়নিক সার বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 700 মেট্রিক টন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খুলনা বিভাগের বিভিন্ন উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে দারিদ্র্যের হার। সম্প্রতি পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জানা যায় বিভাগের 18টি উপজেলার দারিদ্র্যের হার 21 থেকে 28%, যা উচ্চ দারিদ্র্য হিসেবে চিহ্নিত। উপকূলীয় এলাকায় বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্যই এর কারণ হিসেবে উঠে এসেছে গবেষণায়। এ অবস্থায় কৃষিভিত্তিক শিল্পায়নে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট।
পাশের ক্ষেত থেকে কচু শাক উঠিয়ে খুলনার বটিয়াঘাটার কচুবুনিয়া গ্রামের উষা দাস পরিবারের দুপুরের খাবার তৈরি করছিলেন। সঙ্গে থাকবে ডাল। সপ্তাহে অন্তত 3 দিন এমনিভাবেই চলতে হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষিকাজে সহযোগিতা করে কখনো 300 টাকা আয় করেন, আবার কখনো সেটাও জোটে না। মাছ মাংস আমরা খাতে চাই, খাতে ফরানো চালি ছেলে মেয়েকেও খাতে পারি না। মানুষে কাজ করালে অল্প টাকা দেয়। দারিদ্রতার এমন গল্প এ অঞ্চলের বহু পরিবারে। সম্প্রতি পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব ব্যাংকের যৌথ গবেষণায় উঠে এসেছে বিভাগের 18টি উপজেলায় দারিদ্রতার হার 21 থেকে 28%, যা উচ্চ দারিদ্র্য হিসেবে চিহ্নিত। এসব উপজেলার মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, বাগেরহাটের শরণখোলা অন্যতম। এছাড়া যশোরের কেশবপুর উপজেলার হার 33%, যা বিভাগের সর্বোচ্চ দারিদ্র্য সীমা। দৈনন্দিন আয়, খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মৌলিক খরচ বিশ্লেষণ করে এই জরিপের ফলাফল তৈরি করা হয়েছে। এই প্রপার্টি ম্যাপটা করার ক্ষেত্রে স্মল এরিয়া এস্টিমেশন টেকনিক ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সমগ্র বাংলাদেশ ডিভিশন, জেলা, উপজেলা লেভেল পর্যন্ত আমাদের দারিদ্র্যের যে অবস্থা এটা দেখানো হয়েছে ম্যাপিংয়ের মাধ্যমে। সামর্থ্য না থাকায় অনেক পরিবারেই মাসে একদিনও গ্রহণ করতে পারেন না সুষম খাবার। প্রতিনিয়ত নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করতে হয় তাদের। নেই নিজস্ব কোনো কর্মসংস্থানও। দারিদ্রতার কষাঘাতেই বছরের পর বছর কাটাতে হয় প্রান্তিক জনগোষ্ঠীর এসব মানুষদের। এতে আমাদের তো চাল ডাল কিনে যে মাছ কিনে খাবো সে সঙ্গতি আমাদের থাকে না। 3 থেকে 400 থেকে 500 টাকার বেশি ইনকাম করতে পারে না। তার দ্রব্যমূল্যের যে দাম, তাতে আমাদের সংসার কোনোভাবেই চলতেছে না। এই অঞ্চলে কাজ কাম নেই। আমরা যাই খুলনাতে দেওয়া যায় 2 দিন হয়, 3 দিন হয় না। আমাদের সংসার মনে করেন টানাটানি। বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দারিদ্রতার মূল কারণ। দারিদ্র্যপ্রবণ উপজেলা চিহ্নিত করে কৃষিভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি জরুরি। মূল কারণ হচ্ছে যে কর্মসংস্থানের অভাব, যেহেতু শিল্পায়ন নেই। দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং তৃতীয় হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। তো এটা দূরীকরণের জন্য আসলে সরকারের পক্ষ থেকে ওই রকম আমরা কোনো পদক্ষেপ দেখি না। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে জাতীয় পর্যায়ে দারিদ্রতার হার 19.2%, আর খুলনা বিভাগে এ হার 17.1%। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। লন্ডন সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন। দেশে আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা। 24 ঘন্টায় 107 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 10। মহামারীর শঙ্কা নেই বলছেন স্বাস্থ্য বিশ্লেষক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ। আনন্দের সমুদ্র স্নান পরিণত হচ্ছে বিষাদে। সৈকতে গোসলে নেমে 10 বছরে 60 জনের মৃত্যু। পর্যটকের নিরাপত্তায় পর্যাপ্ত লাইফগার্ড কর্মী এবং উদ্ধার সরঞ্জাম না থাকার অভিযোগ। এবং সারা দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ বাইরে বের হওয়া মানুষ। রোববারের পর ভারী বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমার পূর্বাভাস। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।